হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু টুডেজ জাস্ট নাও। আজকে আমরা সরাসরি প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক যে এমসিকিউগুলো দেয়া থাকে সেগুলো নিয়ে আলোচনা করব, সমাধান করার চেষ্টা করব এবং এগুলো মনে রাখার চেষ্টা করব। তো আমরা মাসিক একটা কোর্স পরিচালনা করে আসছি, সেটি হচ্ছে নিউজ পেপার এডিটোরিয়াল কোর্স নামে, আমরা ট্রান্সলেশন করে দেখাই। তো সেই কোর্সেরই অনেকেই রিকোয়েস্ট করেছেন যে আমরা যেন এই ধরনের সংক্ষেপে যে মাসিক যে কোশ্চেনগুলো হয়, সাম্প্রতিক এমসিকিউগুলো হয়, সেগুলো নিয়ে যেন আলোচনা করি, সেগুলো যাতে এখানে আমরা রাখি। তো এখানে আমরা এই কোর্সটিতে প্রায় প্রতিদিন আমরা ডেইলি স্টার পত্রিকার অনুবাদ সহ ডেইলি স্টার, প্রথম আলো পত্রিকার সম্পাদকীয় পত্রিকার পিডিএফ দিয়ে থাকি। তো তারই ধারাবাহিকতায় আমরা এই সেকশনটাও অ্যাড করতে যাচ্ছি। তো দেখুন, আমরা ডিসেম্বরের যে কারেন্ট অ্যাফেয়ার্সটি সেটি আমরা হাতে নিয়েছি এবং এখান থেকে আমরা প্রতিটা প্রশ্ন পড়ার চেষ্টা করব। 21 নভেম্বর 2024 পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কতজন? যেহেতু আজকে 5 ডিসেম্বর, 21 নভেম্বর থেকে এখনও কোনো উপদেষ্টা সংযুক্ত হয় নাই, তার মানে আজ পর্যন্ত বলতে পারেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে 24 জন। সর্বশেষ আমরা জানি যে মোস্তফা সরোয়ার ফারুকী এবং আরও কয়েকজনকে অন্তর্ভুক্ত করার কারণে 24 জন অন্তর্বর্তী সরকার হয়ে গেছে। তো দেখুন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি মনে রাখতে পারেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্ত্রণালয় বা বিভাগগুলো কি, যেমন মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, এরকম 4টা মন্ত্রণালয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন। এখানে অর্থ মন্ত্রণালয় হিসেবে আছেন জনাব সালেহ উদ্দিন আহমেদ, শিক্ষা মন্ত্রণালয় যেটা জনাব ওয়াহিদ উদ্দিন মাহমুদ, শিক্ষা মন্ত্রণালয় ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এই জিনিসগুলো আইন মন্ত্রণালয় আসিফ নজরুল আছেন। তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খাদ্য মন্ত্রণালয়ে আছেন আলী ইমাম মজুমদার, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে, এই সেক্টরে কোনো পরীক্ষা হলে দেখা যাচ্ছে এটা আসতে পারে, জনাব মোহাম্মদ ফাউজুল কবির খান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সৈয়দা রিজওয়ানা হাসান আছেন। তারপর তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে জনাব মোহাম্মদ নাহিদ হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, নৌ পরিবহন মন্ত্রণালয়ে আছেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। তো স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছেন মিস নূরজাহান বেগম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এরকম আছেন অনেকেই। তো আপনারা হয়তো এগুলো পড়েছেন। আমরা একদম লাস্ট যে লেটেস্ট যে আপডেটগুলো সেগুলো একটু দেখুন। জনাব মোস্তফা সরোয়ার ফারুকী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে তিনি ডাক পেয়েছেন। জনাব মোহাম্মদ মাহফুজ আলমও উপদেষ্টা, বিশেষ সহকারী থেকে উপদেষ্টায় চলে গেছেন। শেখ বশির উদ্দিন হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। তো এই হচ্ছে আমাদের সর্বশেষ যে উপদেষ্টা। 23 নম্বর এখানে দেওয়া আছে, প্রধান উপদেষ্টা সহ 24। তার মানে এই 24 জন হচ্ছে আমাদের এই পর্যন্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য। ওকে, সো আমরা পরের কোশ্চেনে দেখি। দেখুন, পরের কোশ্চেন বলা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশিরের শিল্পীকে, অর্থাৎ আবু সাইদকে নিয়ে একটা শিল্পকর্ম এঁকেছেন, যার শিল্পীকে এটা আমাদের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে। এই শিল্পী হচ্ছেন শহীদ কবির নামে একজন শিল্পী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে একটি শিল্পকর্ম তিনি এঁকেছেন। তো শিল্পকর্মটি কি আমরা একটু দেখি। দেখুন, বীর আবু সাইদ এলেন শিল্পকর্মে থেকে পুরোপুরি ইতিহাসের অম্লান তরুণ আবু সাইদকে নিয়ে এই অনবদ্য চিত্রকলা অঙ্কন করেছেন শিল্পী শহীদ কবির। শিল্পকর্মটির নাম উন্নত মমশির। তাহলে শিল্পীকে শহীদ কবির। ওকে, আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন। দেখুন, পরের কোশ্চেন বলা হচ্ছে যে চতুর্থ অর্থনৈতিক শুমারি কবে অনুষ্ঠিত হবে? অর্থনৈতিক শুমারিটা প্রতি 10 বছর পর পর হয়। তো এবার হবে 10 থেকে 26 ডিসেম্বর 2024, অর্থাৎ সামনের এই মাসের 10 থেকে 26 ডিসেম্বর। তো দেখুন, আমরা দেশের অর্থনৈতিক পরিস্থিতি জানতে শুমারি শুরু 10 ডিসেম্বর। সারা দেশে আগামী ডিসেম্বর থেকে অর্থনৈতিক শুমারি শুরু হবে। 15 দিন ব্যাপী চলা শুমারি চলবে আগামী 26 ডিসেম্বর পর্যন্ত। 10 থেকে 26 ডিসেম্বর পর্যন্ত অর্থনৈতিক শুমারি 2024-এর মূল তথ্য সংগ্রহ করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BVS। দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে প্রতি 10 বছর পর এই শুমারি হয়ে থাকে বা করে থাকে এই সংস্থাটি। তার মানে BVS এই সংস্থা এই শুমারিটা করে থাকে প্রতি 10 বছর পর পর। ওকে, আমরা চলে যাই আমাদের পরবর্তী কোশ্চেনে। দেখুন, পরবর্তী কোশ্চেন হচ্ছে কি, যে বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে? বর্তমান সভাপতি হচ্ছে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। তবে আগে ছিলেন সেলিনা হোসেন, মনে রাখার দরকার নেই। বর্তমান হচ্ছে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। দেশের বৃহত্তর অর্থনৈতিক অঞ্চলের বর্তমান নাম কি? উত্তর হচ্ছে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল।
জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। দেখুন আমরা যদি এই নিউজটা একটু পড়ি, এখানে বলা হচ্ছে যে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের নাম থেকে বাদ দেওয়া হলো বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মহাপরিকল্পনা অনুযায়ী চট্টগ্রামের সীতাকুণ্ড, মিরসরাই ও ফেনীর সোনাগাজী উপজেলায় প্রায় 33,000 একর ভূমির উপর শিল্পনগরটি করা হচ্ছে। এই শিল্পনগরটা করা হচ্ছে কোথায়? চট্টগ্রামের সীতাকুণ্ড, মিরসরাই ও ফেনীর সোনাগাজী উপজেলায়। তাহলে দেখুন এই ব্যাপারটা যে দেশের বৃহত্তর অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। তাহলে বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর ছিল সেটা পরিবর্তন করে রাখা হয়েছে কি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। তাহলে এখান থেকে আমরা দু একটা জিনিস ইনফরমেশন আমরা রাখবো, সেটা হচ্ছে কি যে এটি হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ মহাপরিকল্পনা অনুযায়ী চট্টগ্রামের সীতাকুণ্ড, মিরসরাই ও ফেনীর সোনাগাজী উপজেলার, মানে এই 3টা উপজেলার প্রায় 33,000 একর ভূমির উপর শিল্পনগরটি করা হচ্ছে। শিল্পনগরটি কোথায় করা হচ্ছে এবং এর নাম কি? বর্তমান নাম হচ্ছে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। ওকে, এরপর হচ্ছে আমরা পরের কোশ্চেনে যদি যাই, পরের কোশ্চেন হচ্ছে কি যে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান কে? স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান কে? প্রধান হচ্ছেন অধ্যাপক তোফায়েল আহমেদ। অধ্যাপক তোফায়েল আহমেদ হচ্ছে স্থানীয় সংস্কার কমিশনের প্রধান। বর্তমান দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা আমরা সবাই জানি এটা 32 বছর। রাজশাহীর প্রথম নারী জেলা প্রশাসক, রাজশাহীর প্রথম নারী জেলা প্রশাসক কে? রাজশাহীতে প্রথম এটা হয়েছে আফিয়া আক্তার। আফিয়া আক্তার হচ্ছে রাজশাহীর প্রথম নারী জেলা প্রশাসক। এরপর হচ্ছে 18 নভেম্বর 2024 ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান মুডিস বাংলাদেশের ঋণমান রেটিংস কত করে? 18 নভেম্বর 2024 ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান মুডিস রেটিং করে B2। B2 এটা আসলে কি? এই মুডিস হচ্ছে মুডিস রেটিং একটা এজেন্সি। এই সংস্থাটা বাংলাদেশ বা বিভিন্ন দেশে ঋণমান পরিস্থিতি কীরকম, তাদেরকে যদি আমরা ঋণ দেই তাহলে তারা ঋণ ব্যাক করতে পারবে কিনা, পরিশোধ করতে পারবে না, সেই অবস্থাটা মানে বিচার বিশ্লেষণ করে রেটিং করে। কাউকে এ করে, কাউকে A3 করে, B1 করে, B2 করে এবং B2 করে। B2টা হচ্ছে এগুলোর মানে শেষের ধাপ আর কি, একটু পিছিয়ে গেছে বাংলাদেশ, যেটা বাংলাদেশের জন্য দুঃখদায়ক অবস্থা। মানে এখন ঋণ দিতে গেলে বৈশ্বিক যে অন্য যারা আছে তারা ঋণ দিতে গেলে একটু ভাববে যে তাদের অবস্থান খুব খারাপ, B2-তে আছে, তাদেরকে ঋণ দিয়ে ঋণ খুব একটা পাওয়া যাবে না, মানে ঋণ পরিশোধ করার সামর্থ্য তাদের কীরকম সেটাই আসলে মুডিস রেটিং রেট করে থাকে। যাই হোক, আমরা চলে যাচ্ছি আন্তর্জাতিক যে নিউজটা, সেখানে আন্তর্জাতিক নিউজের প্রথমটা হচ্ছে যে লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন, রাজনৈতিক আবার সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নতুন মহাসচিব কে? দেখুন হিজবুল্লাহর আগের মহাসচিব ছিল কি হাসান নাসরুল্লাহ, আর বর্তমান আছে নাঈম কাশেম। নাঈম কাশেম হচ্ছে লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নতুন মহাসচিব। এরপর দেখুন সৌদি আরবের রিয়াদে নির্মিতব্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের নাম কি? মোকাব টাওয়ার। টাওয়ারটার নাম কি? মোকাব টাওয়ার। যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির প্রথম কৃষ্ণাঙ্গ নেতাকে? যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির এই প্রথম একজন কৃষ্ণাঙ্গ নেতা নির্বাচন বাছাই করা হয়েছে, তার নাম হচ্ছে কেমি বেইডনক। কেমি বেইডনক। দেখুন এই নিউজটি আমরা যদি একটু পড়ি, কনজারভেটিভ পার্টির প্রথম কৃষ্ণাঙ্গ কেমি বেইডনক, কনজারভেটিভ পার্টির প্রধান অর্থাৎ যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নতুন নেতা কেমি বেইডনক। দেখুন বেইডনক, বেডি মানুষ আর কি, বেইডনক। তাহলে কেমি বেইডনক হচ্ছে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নতুন নেতা। যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন কেমি বেইডনক। ঋষি সুনাকের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে 5টি ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্যায়ে বিজয়ী হয়েছেন তিনি। এর ফলে তিনি যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ কনজারভেটিভ নেতা নির্বাচিত হলেন। তাহলে বেইডনক, কেমি বেইডনক। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনে। দেখুন বলা আছে নিম্নের কোন দেশ ব্রিক্সের সহযোগী দেশের মর্যাদা পেয়েছে? দেখুন ব্রিক্স হচ্ছে একটা সংস্থা, জোট। তো এখানে বি হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা। তো এই 5টা দেশ ছিল প্রথমে, পরে আরও অনেকগুলো দেশ সংযুক্ত হয়। তাছাড়া এই জোটের সাথে যারা পার্টনার হিসেবে থাকে, সদস্য না পার্টনার হিসেবে থাকে, তাদেরকেই বলা হয় সহযোগী। সহযোগী দেশ হিসেবে ইন্দোনেশিয়া মর্যাদা পেয়েছেন। ইন্দোনেশিয়া সহযোগী দেশ হিসেবে মর্যাদা পেয়েছে। দেখুন এখানে বলা হচ্ছে ব্রিক্সে, আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিক্সের অংশীদার হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে আরও 13টি দেশ। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টার। মানে আরও 13টা দেশ অংশীদার হিসেবে ব্রিক্সে সংযুক্ত হয়েছে। একটু ডিটেলস বলার চেষ্টা করা হচ্ছে এই জন্য যাতে ব্যাপারটা আপনার
মনে থাকে। ব্রিক্সে যুক্ত হওয়া দেশগুলো হলো মালয়েশিয়া, আলজেরিয়া, বেলারুশ, বলিভিয়া, কিউবা, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, নাইজেরিয়া, থাইল্যান্ড, তুরস্ক, উগান্ডা, উজবেকিস্তান এবং ভিয়েতনাম। তো ইন্দোনেশিয়ার ব্যাপারটা এখানে ফলো করা হলেও এখানে কিন্তু আরও অংশীদার হিসেবে সংযুক্ত হয়েছে, যেমন মালয়েশিয়া হয়েছে। তো অবজেক্টিভ পরীক্ষা কিন্তু চেঞ্জ হয়ে আসতে পারে, মালয়েশিয়া, আলজেরিয়া, ইন্দোনেশিয়া। প্রতিবেদনে বলা হয়েছে ব্রিক্সের এক্সপোস্টের তথ্য অনুসারে আঞ্চলিক জোটটি আনুষ্ঠানিকভাবে 13টি নতুন দেশকে অংশীদার দেশ হিসেবে যুক্ত করেছে, তবে এরা এখনও পূর্ণ সদস্যের মর্যাদা পায়নি। অংশীদার হিসেবে বা সহযোগী হিসেবে তারা মর্যাদা পেয়েছে। এর আগে গত 28 জুলাই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান মালয়েশিয়া আন্তঃসরকারি সংস্থা ব্রিক্সের যোগ দেওয়ার জন্য রাশিয়ার কাছে একটি আবেদনপত্র জমা দিয়েছে। ওকে, আমরা একটু দেখি যে ব্রিক্স মূলত ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন নিয়ে 2009 সালে উদীয়মান অর্থনীতির জন্য একটি সহযোগিতা প্ল্যাটফর্ম হিসেবে গঠিত হয় 2009। পরে 2010 সালে এতে দক্ষিণ আফ্রিকা যোগ দেয়। পরে যোগ দেওয়ার কারণে ব্রিক থেকে এটি ব্রিক্স হয়েছে। যেহেতু সাউথ আফ্রিকা পরে BRIC ব্রিক ছিল, এরপরে সাউথ আফ্রিকা পরে আসছে 2010 সালে, তারপর এটার নাম হয়েছে ব্রিক্স। পরে আরও 5 দেশ ব্রিক্সে যোগ দেয়। দেশগুলো হলো সৌদি আরব, ইরান, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া। এগুলো পরে এসে আবার তাদের সাথে সংযুক্ত হয়। তো প্রথমে 4 জন ছিল 2009 সালে, 2010-এ 5, আরেকজন সাউথ আফ্রিকা সংযুক্ত হয় এবং এরপরে আরও 5 দেশ সংযুক্ত হয় এবং চলতি বছরে বর্তমানে যোগ দিল আরও 13টি দেশ। এরা এখনও পূর্ণ সদস্য হয় নাই, তবে এরা অংশীদার হিসেবে বা সহযোগী দেশ হিসেবে এখন সংযুক্ত আছে। এ নিয়ে স্থায়ী অস্থায়ী অংশীদার নিয়ে ব্রিক্সের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো 23 জন। তাহলে আমরা 23 জন পাচ্ছি ব্রিক্সের স্থায়ী অস্থায়ী সদস্য। আর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ আছে কয়জন? 24 জন। আর এখানে ব্রিক্সের সদস্য স্থায়ী অস্থায়ী মিলে হচ্ছে 23 জন। যাই হোক, আমরা পরের নিউজে চলে আসি। দেখুন, পরের নিউজটিতে বলা হচ্ছে যে বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা? কোন দেশের অফিসিয়াল মুদ্রা? দেখুন, বিটকয়েন কিন্তু এখনও কোনো দেশের কেন্দ্রীয়ভাবে কোনো মুদ্রা হিসেবে সংযুক্ত হয়নি, তবে কোনো একটা দেশের অফিসিয়াল মুদ্রা হিসেবে এটা চলছে। সেটা হচ্ছে কি এল সালভাদর হচ্ছে যে কোন দেশের অফিসিয়াল মুদ্রা? এল সালভাদর দেশের অফিসিয়াল মুদ্রা। দেখুন, এই নিউজটিতে বলা হচ্ছে যে বিটকয়েন এল সালভাদর কেন রেমিটেন্সের জন্য ক্রিপ্টোকারেন্সিকেই বেছে নিল। তার ক্রিপ্টোকারেন্সি এই বিটকয়েনটাকেই তাদের একটা অফিসিয়াল হিসেবে এটাকে নিয়েছে। এল সালভাদর হচ্ছে বিশ্বের প্রথম কোনো দেশ যারা বিটকয়েনকে সরকারিভাবে একটি বৈধ মুদ্রা বা কারেন্সি হিসেবে স্বীকৃতি দিয়েছে। তো আসলে বিটকয়েনকে বৈধভাবে দেয় না কেন? বিটকয়েন আসলে কি? যেমন টাকা, এক্স্যাক্টলি যে টাকা আছে, টাকার সাথে বিটকয়েনের পার্থক্য কী? টাকার সাথে বিটকয়েনের পার্থক্য হচ্ছে টাকা যে কোনো একটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে থাকে, আর বিটকয়েন কোনো হিসাবে থাকে না। এটা একটা অনলাইন মানি যেটাকে বলা হয়। তো অনলাইনে তো বিকাশেও পেমেন্ট আছে, যেগুলো অনলাইন আমরা ধরতে পারি না। সেটার সাথে পার্থক্য আছে। আপনি বিকাশে যে টাকাটা সেন্ড করেন, বিকাশে যে টাকাটা বা যে কোনো মাধ্যমে যে টাকাটা সংখ্যা হিসেবে গণেন, এটাও কিন্তু বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে থাকে। কয় টাকা এখানে আছে সেটাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের হাত দিয়েই যায়। যে কারণে টাকা হচ্ছে বিটকয়েন না। আর বিটকয়েন হচ্ছে কি যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে নেই, এটা অনলাইন মেকিং করা হচ্ছে। এটা সার্ভিস দেয় পিয়ার টু পিয়ার হচ্ছে পিয়ার হচ্ছে সমযোগী কেউ, সম অর্থে আপনার সমান কেউ। যেমন ধরেন একটা মোবাইলে এই জিনিসটা সাপোর্ট করে, ওইখানে আরেকটা মোবাইলে এই জিনিসটা সাপোর্ট করে, তাহলে দুইজন লেনদেন করতে পারবে। যে সাপোর্ট করে বলতে দুইজন সেম প্রকৃতির হতে হবে, পার্সন টু পার্সন না। এখানে দেখা যাচ্ছে পার্সন টু পার্সন আমরা টাকা করি, সেন্ড করি, এটা করি, লেনদেন করি, বাট এখানে হচ্ছে পিয়ার টু পিয়ার, দুইজনেই এই অ্যাকাউন্ট করা থাকবে, এইভাবে তাকে অ্যাক্সেস থাকে, সেই ব্যাপারটাকে বলা হচ্ছে বিটকয়েন। তো বিটকয়েন হচ্ছে একদম পুরাই একটা অনলাইন মার্কেটিংয়ের একটা কয়েন, যেটা টাকার সাথে আসলে কোনো মিল নেই। টাকা যেমন কেন্দ্রীয় ব্যাংকের দখলে থাকে, বিটকয়েন কোনো কারো কেন্দ্রীয়ভাবে দখলে থাকে না। এই হচ্ছে মোটামুটি বিটকয়েনের একটা ধারণা। তো আমরা বিটকয়েন থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে, কোশ্চেনটা হচ্ছে বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা? আপনি যাতে মনে রাখতে পারেন, এল সালভাদর এমন একটা দেশ যেই দেশে বিটকয়েনকে অফিসিয়ালি অ্যাকসেপ্ট করেছে যে হ্যাঁ, বিটকয়েন আমাদের দেশে বৈধ। বিটকয়েনকে কিন্তু বৈধতা দেয় না। তো এই এল সালভাদর দেশটা হচ্ছে বৈধতা দিয়েছে। ইন্টারপোলের নবম মহাসচিব কে? ইন্টারপোল আমরা জানি যে এর মহাসচিব হচ্ছে এখন বর্তমানে ভালডেসি উরকুইজা, ব্রাজিলের ভালডেসি উরকুইজা। নাম দেখেছেন? দেখুন, এখানে ইন্টারপোল হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1923 সালে। পুলিশের একটি আন্তর্জাতিক সংগঠন। প্রতিষ্ঠার স্থান ভিয়েনা, অস্ট্রিয়া। সদস্য সংখ্যা 195টি দেশ। সদর দপ্তর লিও, ফ্রান্সে। প্রতিষ্ঠা হয়েছিল ভিয়েনায়, তবে সদর দপ্তর লিও, ফ্রান্সে। ওকে, সো আমরা এখানে যে তথ্যটা মনে রাখবো সেটা হচ্ছে ইন্টারপোলের নবম মহাসচিব হচ্ছেন ভালডেসি উরকুইজা।
উরকুইজা। দেখুন ইন্টারপোল হচ্ছে ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন, তো পুলিশ অর্গানাইজেশন কি করে, ভালডেসি উরকুইজা হচ্ছে ব্রাজিলের একজন যিনি নবম মহাসচিব হিসেবে আছেন। 1 এপ্রিল 2025 কমনওয়েলথের 7ম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? 2025 কমনওয়েলথের 7ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন শার্লি আয়োরকর বোচওয়ে। নাম দেখুন, শার্লি আয়োরকর বোচওয়ে। দেখুন ঘানার পররাষ্ট্রমন্ত্রীকে কমনওয়েলথের নতুন মহাসচিব ঘোষণা করেছেন। তো আমরা যে নামটা পড়েছিলাম এই নামের যে চেহারাটা দেখা যাচ্ছে মাশাআল্লাহ, শার্লি আয়োরকর বোচওয়ে হচ্ছেন কি, উনি হচ্ছেন কমনওয়েলথের 7ম মহাসচিব শার্লি আয়োরকর বোচওয়ে। আপনারা মনে রাখতে পারেন শালি নাম দিয়ে, ঠিক আছে, যেহেতু মহিলা। তো উনি হচ্ছেন আমাদের 2025 কমনওয়েলথের 7ম মহাসচিব। আর এদিকে ইন্টারপোলের 9ম মহাসচিব ছিল ভালডেসি ওরকুইজা মানে কুইজাস, ঠিক আছে। যেহেতু ইন্টারপোলের পুলিশ, মনে রাখতে পারেন যে পুলিশ সবসময় কি বলে, যে কুইজা, এইটুকু দিয়ে আপনি মনে রাখবেন, ঠিক আছে, জাস্ট মনে রাখলেই হলো। বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইট বা উপগ্রহের নাম কি? দেখুন এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, তারপরে মনে রাখার জন্য 17 নাম্বার যে কোশ্চেনটা, এটা হচ্ছে বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইট বা উপগ্রহের নাম কি? এটা হচ্ছে লিংনোস্যাট। এই লিংনোস্যাট মানে কাঠ, মানে এটা ভিনদেশী একটি ভাষা। লিংনোস্যাট মানে হচ্ছে কাঠ, এই কাঠ দিয়ে তৈরি, এই কারণে এটাকে এই ধরনের নাম দিয়েছে। তারপর দেখুন বিশ্বের কোন দেশ প্রথম কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করে? এইটা আসলে কোন দেশ করে? এটা করে জাপান। তার মানে লিংনোস্যাট এটা জাপান একটা কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইট তৈরি করে। জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ কোনটি? ঘোষিত নারী কৃষকদের মানে আন্তর্জাতিক একটা বর্ষ উদযাপন করা হচ্ছে, সেটা হচ্ছে 2026 নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ 2026। জাতিসংঘ ঘোষিত টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ কোনটি? ঘোষিত টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটন মানে এই পর্যটনের জন্য আন্তর্জাতিক একটা বর্ষ ধারণ করা হয়েছে, সেটা হচ্ছে 2027। মানে 26 হচ্ছে নারীদের জন্য, 27 হচ্ছে পর্যটনের জন্য একটা আন্তর্জাতিক বর্ষ। 2024 সালে 73তম ইউনিভার্স নির্বাচিত হন কে? 73তম মিস ইউনিভার্স নির্বাচিত হয় 2024 আগে ভিক্টোরিয়া কিয়ের থিলভিক দিয়ে মনে রাখতে পারেন। থিলভিক হচ্ছে 2024 সালের 73তম মিস ইউনিভার্স। ভিজুয়াল ক্যাপিটালিস্টের তথ্য অনুসারে প্রাকৃতিক সম্পদের শীর্ষ ধনী দেশ কোনটি? দেখুন এটা ভিজুয়ালি ক্যাপিটালিস্টের তথ্য অনুসারে প্রাকৃতিক সম্পদের শীর্ষ ধনী দেশ হচ্ছে রাশিয়া। মানে এটা মনে রাখার জন্য যে রাশিয়া একটা বিরাট আয়তনের একটা দেশ, এটাই মানে ভিজুয়ালি ক্যাপিটালিস্ট হবে, বড় আকারের দেশ যেহেতু ভিজুয়াল করে শীর্ষ ধনী হয়ে গেছে। ভারত প্রথমবারের মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় কবে? মানে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় 16 নভেম্বর 2024। এটা একটু মনে রাখতে পারেন, যেহেতু পার্শ্ববর্তী দেশ। ভারত প্রথমবারের মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় 16 নভেম্বর 2024। কীভাবে মনে রাখবেন বা একটু মানে ভাবেন যে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর পরই বাংলাদেশের সাথে এরকম কাজ করছে ওরা, যেহেতু এখন ডিসেম্বর মাস, নভেম্বর থেকেই তারা কিন্তু আমাদের দেশের প্রতি একটা ক্ষোভ এবং মানে তুচ্ছতাচ্ছিলের ভাষায় যুদ্ধ লাগার একটা পরিক্রমা। তাহলে 16 নভেম্বর 2024 প্রথমবারের মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা তারা চালায়। আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম কোন দেশের তৈরি? আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা ATACMS কোন দেশের তৈরি? এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি। আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম মানে আর্মির ট্যাকটিক্যাল আছে, আর্মিরা মিলে একটা মিসাইল সিস্টেম করেছে, এটা করেছে যুক্তরাষ্ট্র এগুলি করবে, সিস্টেমের ভিতরে নিয়ে আসছে মিসাইলটাকে, ঠিক আছে। তো এই কাজটা যুক্তরাষ্ট্র করেছে। এরপর দেখুন যুক্তরাষ্ট্র বিষয়ক কিছু সাধারণ জ্ঞান। 20 জানুয়ারি 2025 যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? দায়িত্ব গ্রহণ করবেন আমাদের ডোনাল্ড জন ট্রাম্প। দেখুন 47তম, যেহেতু আমাদের 2025 আমাদের 47তম BCS হবে, সে কারণে আমরা মনে রাখতে পারি যে 47তম প্রেসিডেন্ট হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প, এবং তিনি নির্বাচন হচ্ছে ওই দেশের 60তম নির্বাচনে 47তম প্রেসিডেন্ট। তবে তিনি প্রেসিডেন্ট ছিলেন, 45তম প্রেসিডেন্টও তিনি ছিলেন, মানে আগের বার তিনি নির্বাচিত ছিলেন। তো তার সাথে আগেরবার নির্বাচনে ছিল কমলা হ্যারিস, বর্তমানে হচ্ছে কমলা হ্যারিস, আর আগে ছিল হিলারি ক্লিন্টনকে হারিয়ে তিনি 45তম
মানে প্রেসিডেন্ট হয়েছিল, আর এবার কমলা হ্যারিসকে হারিয়ে তিনি 47তম প্রেসিডেন্ট হয়েছে। তার মানে ওই দেশে নারীদের কোনো ভাত নেই, একটা চরিত্রহীন লম্পট দাঁড়িয়ে গেছে, তার বিপক্ষেই তারা কি হয়ে গেছে, বিজয় পেয়েছে। যাই হোক, এই কথাগুলো আসলে বলছি যাতে একটু মনে থাকে আর কি। 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি পরপর দুইজন মহিলার সাথে করেছিল, প্রতিপক্ষ ছিল, মানে একজন ছিল একজন কমলা হ্যারিস আর আরেকজন ছিল আপনার হিলারি ক্লিন্টন। তো এদের সাথে যুদ্ধ করে তিনি 2বার প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পান। এটা তার জন্য একটা রেকর্ড, ঠিক আছে। এবং তিনি ফৌজদারি অপরাধেও মানে সাব্যস্ত ছিল। যাই হোক, যুক্তরাষ্ট্রের 50তম ভাইস প্রেসিডেন্ট কে? 50তম ভাইস প্রেসিডেন্ট তিনি হচ্ছেন জেমস ডেভিড ভ্যান্স। জেমস ডেভিড ভ্যান্স। জেমস ডেভিড ভ্যান্স হচ্ছে যুক্তরাষ্ট্রের 50তম ভাইস প্রেসিডেন্ট। এটাও একটু মনে রাখতে হবে। নতুন প্রতিরক্ষা মন্ত্রী কে? নতুন প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছে পিট হ্যাগসেথ। পিট হ্যাগসেথ প্রতিরক্ষা মন্ত্রী। দেখুন, প্রতিরক্ষা মানে হচ্ছে কি, প্রতিরক্ষা করবে। প্রতিরক্ষা করতে গেলে কি লাগবে? পিট দিতে হবে, পিট দিয়ে প্রতিরক্ষা করতে হবে। পিট হ্যাগসেথ। ওকে, এরপর হচ্ছে নতুন পররাষ্ট্রমন্ত্রী কে? নতুন পররাষ্ট্রমন্ত্রী কে হয়েছে? নতুন পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে মার্কো রুবিও। মার্কো রুবিও। দেখুন, পররাষ্ট্রমন্ত্রী, পরের রাষ্ট্র মানে পররাষ্ট্রের দিকে কি করবে? মারামারি করবে। মার্কো রুবিও। মার্কো রুবিও, তার মানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে মার্কো রুবিও। এরপর হচ্ছে হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ হচ্ছেন কে? নারী চিফ অফ স্টাফ মানে প্রথম নারী চিফ অফ স্টাফ হচ্ছেন হোয়াইট হাউসের, এটা হচ্ছেন সুসি ওয়াইলস। সুসি ওয়াইলস। সুসি ওয়াইলস হচ্ছে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ। যাই হোক, আমরা এবার চলে আসি সংস্থার সদস্য নিয়ে একটু আলোচনা। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ, আইএফআইডি এর বর্তমান সদস্য দেশ কতটি? বর্তমান সদস্য দেশ হচ্ছে 179টি। 179টি হচ্ছে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের সদস্য দেশ। 22 অক্টোবর 2024 কোন দেশ ইফাদ এর 179তম সদস্যপদ লাভ করে? যেহেতু অক্টোবরে 2024 সদস্যপদ লাভ করে, এই জন্য সদস্য সংখ্যাটা একটু জ্বালাই করে নিতে হবে। তো এটা হচ্ছে ইউক্রেন। ইউক্রেন এই শেষ মানে 179তম সর্বশেষ 179তম সদস্যপদ লাভ করে। মনে রাখার জন্য একটু মানে এইভাবে ভাবতে পারেন যে ইউক্রেন যেহেতু একটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, তো যেহেতু যুদ্ধ লেগেছে সেখানে কৃষিকাজ একটু ব্যাহত হয়েছে, সে কারণে এই ইফাদে সংযুক্ত হয়েছে, ঠিক আছে। যে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলে সংযুক্ত এখন কৃষিকাজ তারা বাড়াতে চাচ্ছে। তার মানে 179তম সদস্য আর 179তম সদস্য হচ্ছে ইউক্রেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য দেশ কতটি? আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য দেশ হচ্ছে 191টি। তাহলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর বর্তমান সদস্য 191টি। দেখুন, এই সদস্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য দেশ কতটি? 191টি। এখানে যেহেতু মুদ্রা টুদ্রা দেওয়া হয় 191 মানে এক এক করে দেওয়া হয়, ঠিক আছে, এক এক করে মুদ্রা দেওয়া হয়, এরকম একটা সেন্স থেকে 191টি মনে রাখবেন, ঠিক আছে। এটা হচ্ছে কি মানে হালকা একটু মানে কি ধরে আপনার একটা সোর্স থাকতে হয়, মনে রাখবেন যেটা জিনিসের উপর ডিপেন্ড করতে হয়। তো ওইরকম ডিপেন্ড করার কোনো কিছু থাকলে সহজে মনে রাখা যায়। যাই হোক, আমরা পরে আসি, পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন হচ্ছে কি 21 অক্টোবর 2024 কোন দেশ IMF এর 191তম সদস্যপদ লাভ করে? তো এটি হচ্ছে কি উত্তর কোরিয়া। IMF এর 191তম সদস্য হিসেবে উত্তর কোরিয়া সদস্যপদ লাভ করে, যে কারণে একটু সদস্য সংখ্যা নড়চড় হয়ে গেছে। 191টা একটু মনে রাখতে হবে। উত্তর কোরিয়া IMF এর 191তম সদস্যপদ লাভ করে। এরপর দেখুন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা IDA বর্তমান সদস্য দেশ কতটি? বর্তমান সদস্য দেশ হচ্ছে 175টি। IDA দেখুন, এটার সাথে একটু মনে রাখবেন আইডা বুঝেন তো, মানে যে খাবারটা অ্যাটো হয়ে যায় সেটা, অ্যাটো থেকে আইডা, পচা জিনিস থেকে 175টি। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি? 175টি। আর এটাকে মনে রাখার জন্য একটু হিন্টস দিয়ে দিই, সেটা হচ্ছে 191টি। আমরা বলেছি যে IMF মুদ্রা এক এক করে দিতে হয়, আবার এখানে মনে রাখবেন উত্তর এক এক করে দিতে হয়, উত্তর এক এক করে দিবা, ঠিক আছে, ভিন্ন করে না, এক এক করে একটা প্রশ্ন করবে একটা উত্তর দেবো। তো এখান থেকে 191 শব্দটা মনে রাখবেন। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা IDA, এটা মনে রাখবেন যে 175টি। 18 অক্টোবর 2024 কোন দেশ IDA এর 175তম সদস্যপদ লাভ করে? এটি হচ্ছে সুরিনাম। সুরিনাম হচ্ছে 18 অক্টোবর 2024 IDA এর 175তম সদস্যপদ লাভ করেন। এটারও আমরা যদি একটা মনে রাখার একটা টেকনিক দেই, দেখুন এটা বলা হচ্ছে কি সুরিনাম মানে হচ্ছে সরি,
সরি কারা বলে? যারা পচা তারা। আইডিএ, আইডিয়া, আইডা বা অ্যাটো থেকে এখানে ৭৫তম সদস্য, আর এখানে হচ্ছে কি সুরিনাম। তার মানে আইডি এর ১৭৫তম সদস্য পদ লাভ করেন সুরিনাম। ১ জানুয়ারি ২০২৫ কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের ১২৫তম সদস্য পদ লাভ করেন? আইসিসি, ঠিক আছে, এটার ১২৫তম সদস্য পদ লাভ করে কোন দেশ? এটার উত্তর হচ্ছে ইউক্রেন। দেখুন ১ জানুয়ারি ২০২৫ কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের ১২৫তম সদস্য পদ লাভ করেন? এখন দেখুন এটা মনে রাখার জন্য যে রাশিয়া যেহেতু তাদের উপর অনেক অত্যাচার করতেছে, অনেক নির্যাতন করতেছে, আক্রমণ করতেছে, তো তারা কি হলো, বাধ্য হয়ে যে আমরা একটু আন্তর্জাতিক অপরাধ আদালতে একটু বিচার নালিশ করি। তো তারা এই সুযোগে মনে করেন যে সদস্যপদ লাভ করবে ১ জানুয়ারিতে গিয়ে, ১ জানুয়ারি ২০২৫ গিয়ে আইসিসিতে মানে আন্তর্জাতিক অপরাধ আদালতে সদস্যপদ লাভ করবে। তো এটা মনে রাখবেন এভাবে, ১২৫তম, তারা ১২৫তম সদস্য পদ লাভ করবে। সব মনে রাখতে হবে এরকম না, কিছু কিছু জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে? বেশি তথ্য দিলে ভুলে যাবেন, বেশি কম করে জানা দরকার। যাক, এরপর হচ্ছে কি এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের এসিইউ বর্তমান সদস্য দেশ কতটি? বর্তমান সদস্য দেশ হচ্ছে ১১টি বর্তমান সদস্য দেশ। এসিইউ এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? এটি হচ্ছে মরিশাস হচ্ছে এসিইউ এর সর্বশেষ সদস্য দেশ। এরপর দেখুন ২০২৫ সালে ৩০তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP30 কোথায় অনুষ্ঠিত হয়? COP30 কনফারেন্স অফ পার্টি 30 কোথায় অনুষ্ঠিত হবে? এটা হচ্ছে ব্রাজিলে। আর কোথায় অলরেডি হয়ে গেছে? সেটা হচ্ছে আজারবাইজানের বাকুতে অলরেডি হয়ে গেছে, যেটা ২৯তম এটা হয়ে গেছে, আর ৩০তম হচ্ছে ব্রাজিলে হবে। ২০২৬ সালে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে ক্যামেরুনে হবে, ঠিক আছে? ২০তম G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়? ২০তম G20 এটি হবে ২৭-২৮ নভেম্বর ২০২৫, ২৮ নভেম্বর ২০২৫, অর্থাৎ সামনে হবে ২০তম G20। তবে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে ১৯তম, যেটা ব্রাজিলে রিও ডি জেনেরিওতে হয়ে গেছে এটা G20 ১৯তম। ১৮তম হয়েছিল ভারতে হয়েছিল ১৮তম, ১৯তম হয়েছে ব্রাজিলে, যেটা হয়ে গেছে ২০২৪-এ। আর ২০২৫-এ ২০তম সম্মেলন হবে জোহান্সবার্গ দক্ষিণ আফ্রিকায়, যেটা ২০তম হবে। G20 ২০ মানে এদিকেও ২০ এদিকেও ২০ মিলে যাবে কোথায়? জোহান্সবার্গের দক্ষিণ আফ্রিকায়, এবং মিলে গেলে সেটা ২০২৫, অর্থাৎ ২০২৫-এ ২৭-২৮ নভেম্বর ২০তম G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেটা জোহান্সবার্গ দক্ষিণ আফ্রিকায়। ১১তম D8 শীর্ষ সম্মেলন, দেখুন ১১তম D8 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এটি হবে ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯ ডিসেম্বর ২০২৪, অর্থাৎ এটা এই মাসেই হওয়ার সম্ভাবনা রয়েছে। ১১তম D8 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? ১৯ ডিসেম্বর ২০২৪। এরপর দেখুন বলা হচ্ছে ১১তম D8 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে কায়রো, মিশরের কায়রোতে অনুষ্ঠিত হবে D8, মিশরের কায়রোতে হবে D8। দেখুন D8, যেহেতু D8 ভুক্ত দেশ হচ্ছে বাংলাদেশ, এই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। অর্থাৎ ১১তম যে D8 শীর্ষ সম্মেলনটা হচ্ছে সেটা ১৯ ডিসেম্বর হবে এবং মিশরের কায়রোতে হবে। আমরা D8 সম্পর্কে যদি একটু জানার চেষ্টা করি, D8 ডেভেলপিং 8 নামেও পরিচিত। বিশেষ করে উন্নয়নশীল মুসলিম প্রধান দেশ যেমন বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক এর মধ্যে উন্নয়ন সহযোগিতার একটি আন্তর্জাতিক সংস্থা। অনেকে এটাকে মনে রাখার জন্য বলা হয় মা বাপ নাই তুমি সব, মা দিয়ে হচ্ছে মালয়েশিয়া, বাপ বাংলাদেশ, নাই দিয়ে হচ্ছে নাইজেরিয়া, পাকিস্তান, বাপ প দিয়ে হচ্ছে পাকিস্তান, এরকম মনে রাখার অনেকে টেকনিক ইউজ করা হচ্ছে। যাই হোক, এই কথাগুলো বলছি যাতে ব্যাপারটা মাথায় বেশিক্ষণ থাকে আর কি। D8 মুসলিম প্রধান দেশের মধ্যে উন্নয়ন সহযোগিতা গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। এটি সম্মেলন হতে যাচ্ছে ১১তম D8 শীর্ষ সম্মেলন, সেটা হতে যাচ্ছে মিশরের কায়রোতে। যাই হোক, ২০২৬ সালে ২৮তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ২৬-এর ২৮তম কমনওয়েলথ, এটি হচ্ছে অ্যান্টিগুয়া অ্যান্ড বারকুডা, এটা এখানে ২০২৬ সালে ২৮তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর হচ্ছে পুরস্কারের টপিকস আমরা চলে আসি। ২০২৪ সালের বুকার পুরস্কার লাভ করেন কে? সামান্থা হারভে, যুক্তরাজ্যের বাসিন্দা সামান্থা হারভে। কোন উপন্যাসের জন্য ২০২৪ সালে বুকার পুরস্কার প্রদান করা হয়?
এটি হচ্ছে যে অরবিটাল উপন্যাসের জন্য 2024 সালে বুকার পুরস্কার প্রদান করা হয়। এরপর দেখুন ক্রীড়াঙ্গন, 2024 সালের ব্যালন ডিওর জয়ী হচ্ছেন কে? 2024 সালের ব্যালন ডিওর জয়ী হচ্ছেন রদ্রি। 2024 সালের সপ্তম সাফ নারী চ্যাম্পিয়ন হয় কোন দেশ? 2024 সালের সপ্তম, এটা মনে রাখবেন, সপ্তম হয় বাংলাদেশ। এটা গুরুত্বপূর্ণ। 2024 সালের সপ্তম সাফ নারী চ্যাম্পিয়ন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি চেঞ্জ হয়েছে অনেক দিন পর, সেটা হচ্ছে কি তাবিথ আউয়াল। বাংলাদেশের ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি হচ্ছে তাবিথ আউয়াল। তো এই ছিল আমাদের মানে সাম্প্রতিক এমসিকিউগুলো, প্রায় 50টি কোশ্চেন ছিল। আমরা প্রতিটা কোশ্চেনে টাচ করেছি। আশা করি এই কারেন্ট অ্যাফেয়ার্স যারা কিনেছেন বা যারা কিনেননি তারা উভয়ই উপকৃত হয়েছেন। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।